ধুরগাদি, এটা 34 নাম্বার টেবিল। আশেপাশে তাকিয়ে 32 নম্বর টেবিলের দিকে নজর দিতে মুখের ভাষা হারালো রাজ্য। এ কোনো সাধারণ ছেলে নয়। সে নিশ্চিত অন্য গ্রহের মানুষ। পৃথিবীর মানুষ এত সুন্দর হয় না, হতেই পারে না। কি ধবধবে ফর্সা, ফ্রেঞ্চ কাট, খোঁচা খোঁচা দাড়ি, জেল দিয়ে অভিনব কায়দায় সেট করা ঘন বাদামি চুল, গোলাপি ঠোঁট, জিম করা আকর্ষণীয় ফিগার। কি ড্যাশিং! উফ, চোখ জ্বলে গেল। রাজ্যের এমন উদ্ভট ভাবভঙ্গি মোটেও সুবিধার মনে হলো না যুবরাজে। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। হঠাৎই সেখানে রায়েফের উপস্থিতি ঘটে। সরি ডুড, একটু দেরি হয়ে গেল। এখনো খাবার অর্ডার করিসনি? কথাগুলো বলতে বলতে যুবরাজের পাশের মানবীর দিকে নজর যেতে মুখের ভাষা হারালো রায়াফ। কিছুক্ষণ চুপ থেকে রাজ্যের দিকে আঙ্গুল উঁচিয়ে অবাক চোখে জিজ্ঞাসা করে। এই ভূতনিকে? রায়াফের আঙ্গুলি নির্দেশ অনুযায়ী রাজ্যের পানে তাকাতেই ফিক করে হেসে দেয় যুবরাজ। তার দুই চোখের মোটা ল্যাপটানো কাজল ছড়িয়ে ছিটিয়ে গাল পর্যন্ত এসে ঠেকেছে। যুবরাজের হাসি দেখে রায়াফও হো হো করে হেসে উঠল। দুটো ছেলের হঠাৎ এমন উদ্ভট হাসিতে ব্যাকুল বনে গেল রাজ্য। যুবরাজ নিজের ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে রাজ্যর সামনে মেলে ধরে বলে উঠল। লুকিং লাইক কিউট ভূতনি। বলেই ঠোঁট চেপে হেসে উঠল। নিজের এমন ভয়াবহ রূপ দেখে অন্তর ধক করে উঠল রাজ্যের। অপেক্ষারত ব্যক্তি এই রূপে দেখলে এক সেকেন্ডও সময় নিবে না তাকে রিজেক্ট করতে। দুই হাত দিয়ে দ্রুত সেই কাজল পরিষ্কার করতে গিয়ে আরো ছড়িয়ে ফেলল সে। যুবরাজ রাজ্যের হাত ধরে থামিয়ে বলে উঠল। আমি হেল্প করছি। টেবিলের উপরে থাকা টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে আলতো হাতে রাজ্যের থুতনি চেপে ধরে ধীরে ধীরে কাজল মুছার কাজে লেগে গেল যুবরাজ। এই প্রথম রাজ্য যুবরাজের দিকে ভালোভাবে দৃষ্টি মেলে তাকালো। চকচকে ফর্সা ক্লিন শেপ মুখটিতে যেন রাজ্যের মায়া। বাদামি মণিযুক্ত চোখ দুটো কাউকে বশীভূত করার জন্য যথেষ্ট। ডার্ক ব্রাউন ঘাস সমান স্টাইল করে কাটা চুলগুলো এই যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। ব্ল্যাক রেড ঠোঁট দুটোর সম্মোহন থেকে মুক্তি পাওয়া বড়ই দুষ্কর। জিম করা প্রশস্ত পেটানো শরীরটি যে কোনো মেয়েকে শিহরিত করতে বাধ্য। যুবরাজের মুখের দিকে তাকিয়ে না চাইতেও রাজ্য গলার ট্যাটুর ব্যান্ডেজ লাগানো জায়গায় স্পর্শ করতে যুবরাজের হাত থেমে যায়। একে অপরের দিকে মোহনীয় ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থাকে কেউ জানে না। দুজনের ধ্যাং ভাঙে ওয়েটারের কথায়। এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার? নিজেকে ধাতস্থ করে চট করে বসা থেকে উঠে দাঁড়ায় রাজ্য। এরপর মাথা নিচু করে বলে ওঠে। সরি, আই হ্যাভ টু গো। যুবরাজকে পাশ কাটিয়ে রাজ্য ওয়াশরুমের দিকে ছুটে চলে গেল। এই পুরোটা মুহূর্ত যুবরাজের বক্ষ ছাতিতে ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে কেউ। যুবরাজের এই মুহূর্তে ওয়েটার ছেলেটির পিঠের ছাল তুলতে ইচ্ছা করছে। কোনো মতে চটে যাওয়া রাগ কন্ট্রোল করে নিজের বুকে হাত রেখে রায়াফকে উদ্দেশ্য করে যুবরাজ বলে ওঠে। যা মন চাই অর্ডার দে। আই এম ফিলিং সিক। এদিকে হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল রাজ্য। যুবরাজের চোখে দৃষ্টি মেলানোর পর থেকে কোনো কিছুই তার ভালো লাগছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে পুনরায় নিজেকে গুছিয়ে 32 নম্বর টেবিলের দিকে হাঁটা দিল সে। সামনের দিকে তাকিয়ে দৃঢ় মনে হেঁটে চলেছে রাজ্য। সেই দৃষ্টি অনুসরণ করে রাজ্যের গন্তব্য শেষ হতেই দাঁড়িয়ে গেল যুবরাজ। স্টেক কাটার চাকু হাতে নিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেপে ধরে আহত হিংস্র বাঘের ন্যায় আর্তনাদ করে বলে উঠল। শেরহাম ফাইয়াস। এক্সকিউজ মি, আই এম সরি ফর লেট। চেয়ারে বসে অপেক্ষারত যুবক রিনরিনে মিষ্টি কণ্ঠকে অনুসরণ করে ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলল। সামনে দাঁড়ানো অসাধারণ সুন্দরী মানবীকে দেখে মুহূর্তের ব্যবধানে হার্টবিট মিস করলো। পুরো মস্তিষ্ক ফাঁকা মনে হলো যুবকের কাছে। বুকে জমানো দলা পাকানো উচ্ছ্বাসগুলো আন্দোলন করে বাইরে বেরিয়ে আসার জন্য ভেতরে খুব পীড়া দিতে লাগলো। রাজ্য যুবকের এমন চাহনিতে ভরকে গিয়ে খুব খুব করে কেসে উঠল। সম্বিত ফিরে পেল যুবক। হাতের ফোন টেবিলে রেখে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে দ্রুত দাঁড়িয়ে পাশে রাখা বিশাল লাল গোলাপের তোড়া এগিয়ে দিল। Thanks for coming here. I'm very happy to see you. রাজ্য সংকোচের সহিত ফুলের তোড়া হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে থ্যাঙ্কস জানালো। আপনি মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমার জন্য। আমি আসলে রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে নিজের চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে এলো যুবকটি। রাজ্যের পেছনে দাঁড়িয়ে রাজ্যের জন্য বরাদ্দকৃত চেয়ার টেনে হাতের নির্দেশে অমায়িক হেসে বলল। আপনি রিল্যাক্স হয়ে বসুন। আমি বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম না। আর সুন্দরীদের জন্য একটু আধটু অপেক্ষা করলে সেরকম কষ্ট হয় না। রাজ্য বুঝতে পারল বিদেশি ঝানুমাল খুবই দক্ষ সকল বিষয়ে। ফ্লার্টিং লেভেল ও প্রশংসার দাবিদার। ছেলেটি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাজ্যের দিকে নিজের পেশিবহুল হাতটি বাড়ালো। Anyway, I am Sherham Fayaz. You can call me only Sherham. রাজ্য দ্বিধান্বিত হয়ে নিজের হাত মেলে হালকা শেরহামের হাত ছুঁয়ে সাথে সাথেই সরিয়ে নিল। আমার নাম রাজ্য।
শেহরাম রাজ্যের পরিচয় পর্বে নাম শুনে আরেকটু বিগলিত হাসলো। এরপর টেবিলে রাখা মেনু কার্ডের দিকে নজর বুলাতে বুলাতে হুট করে রাজ্যের দিকে দৃষ্টি মেলে কণ্ঠ খানিকটা খাদে ফেলে বলল, শেরহামের মানে জানেন? রাজ্য বোকার মতো মাথা ডানে বামে নাড়িয়ে না বোধক ইঙ্গিত দিল। শেহরাম মেনু কার্ড রাজ্যের দিকে ঘুরিয়ে একটু মস্করা স্বরে বলে উঠল, শেরহাম মানে হচ্ছে রাজা। আর রাজার কাছে নিশ্চয়ই জানেন মিস রেহনুয়া রাবাব রাজ্য। শেহরামের মুখে নিজের পুরো নাম শুনে কিছুটা অবাক হয় রাজ্য। শেহরামের চোখে চোখ রাখলো। মিনিট খানেক অপচয় করার পরেও সেরকম কিছুই উদ্ঘাটন করা গেল না তার চোখের মণি থেকে। রাজ্যের কাছে মনে হলো লোকটির চোখ দুটো গোলক ধাঁধা বই কি আর কিছুই নয়। দেখে মনে হয় সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু প্রবেশ করলেই গোলক ধাঁধার চক্করে নির্ঘাত মৃত্যু। শেহরাম রাজ্যের মতিগতি বুঝলো কিনা কে জানে। রাজ্যের পানে নেশাক্ত চোখে তাকিয়ে কণ্ঠে খানিক নম্রতা ঢেলে বলল, চলুন কিছু খেয়ে নেওয়া যাক। খালি মুখে কথা বলতেই পাঞ্চি পাঞ্চি ফিল হচ্ছে। শেহরামের হাত থেকে মেনু কার্ড নিয়ে কিছুক্ষণ তাতে চোখ বোলালো রাজ্য। বেছে বেছে নিজের জন্য একটা আইসড আমেরিকানো আর একটা স্যান্ডউইচ অর্ডার করে শেহরামের দিকে এগিয়ে দিল। মুচকি হেসে মেনু কার্ডটা নিয়ে শেহরাম খুবই চিন্তিত হয়ে কিছু একটা খুঁজে চলল। শেহরামের চিন্তিত মুখ রাজ্যের মনে উদ্বিগ্নতা সৃষ্টি করলো। আপনাকে অনেক চিন্তিত লাগছে মিস্টার শেরহাম ফায়াজ। আপনি কি খুঁজছেন এইভাবে মেনু কার্ডে? দেখছি সবচেয়ে তিতকুটে কোন আইটেমটা রয়েছে এদের। তিক্ত স্বাদ দিয়ে কি করবেন আপনি? আপনার মিষ্টটা কতটুকু তা পরিমাপ করব মিস রাজ্য। ওয়েটার রাজ্যের অর্ডারকৃত খাবার সামনে সার্ভ করতে এক সিপ কফি মুখে তুলে মাথা নিচু করে আনমনে কিছু ভেবে চলল সে। ওই ঠোঁট ওই চোখ তার অনেক পরিচিত। কোথাও কোনোভাবে শিহরণ জাগানো ঠোঁটগুলো তাকে ছুঁয়েছে, কিন্তু কোথায় এত আন্তরিকভাবে দেখা হয়েছিল তাদের? রাজ্যের ভাবনা ছেদ হলো শেহরামের আঙ্গুলের তুড়িতে। কি ব্যাপার, সামনে রাজা সাহেবকে পাত্তা না দিয়ে কার ভাবনায় মশগুল হয়ে আছেন? শেহরামকে যত দেখছে ততই অবাক হচ্ছে রাজ্য। কোনো মেয়েকে সে এই মিষ্টি কথা বলে নিমিশে পটিয়ে নিতে পারবে, কিন্তু তার এই রংঢংযুক্ত কথা রাজ্যের মোটেও ভালো লাগছে না। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু ঘুরে বেড়াচ্ছে যুবরাজের মায়াবী মুখখানা। কফি জার হাতে নিয়ে মুখে স্ট্র কিঞ্চিত ঢুকিয়ে শেহরামের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, চোখের সামনে অদ্ভুত ট্যাটুওয়ালা ছেলেটা কেন বারবার ভেসে উঠে মনে উচ্চাটনের সৃষ্টি করছে? ধারালো চাকুর ধারে যুবরাজের হাত কেটে টুপটুপ করে রক্ত ঝরে যাচ্ছে রেস্টুরেন্টের ছাই রঙা চকচকে টাইলসে। সাথে চোখ থেকে গড়িয়ে পড়ল উষ্ণ জলের ধারা। সেদিকে যুবরাজের কোনো খেয়াল নেই। চোখের সামনে এসে যাকে হাসতে হাসতে কথা বলতে দেখছে তার চোখ দুটো উপড়ে ফেলে জিভ টেনে ছিঁড়ে জবাই করতে ইচ্ছে করছে এই মুহূর্তে। রায়াফ যুবরাজের দিকে তাকিয়ে যুবরাজের দৃষ্টি অনুসরণ করে যা বোঝার তা বুঝে গেল। কাউকে কিচ্ছু টের পেতে না দিয়ে দ্রুত বিল মিটিয়ে টেনে হিচড়ে যুবরাজকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যেতেই নিজের সর্বস্ব দিয়ে রায়ফের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল যুবরাজ। মুহূর্তে রায়ফের ঠোঁট কেটে রঞ্জন উষ্ণ তরল পদার্থ বেরিয়ে এলো। রায়ফ নিজের ব্যথাকে গায়ে না মেখে যুবরাজকে জাপটে ধরে গাড়িতে তুলে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করলো। যুবরাজ গাড়িতে বসে উম্মাদের মতো আচরণ করছে। রায়ফ কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে সেটা ভেবেই বারবার নিজের চুল খামচে উদ্ভ্রান্তের মতো গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। আমাকে ওখান থেকে কেন নিয়ে এলি মাদারচু? যুবরাজের বিশ্রী গালাগালো রায়ফ কোনো টু শব্দ করলো না। কিছুক্ষণ পর যুবরাজ নিজেকে স্বাভাবিক করে আহত কণ্ঠে বলে উঠল, আমাকে বারে নামিয়ে দে, আজ রাতে বাসায় ফিরবো না আমি। রায়ফ বাধ্য দাসের ন্যায় যুবরাজের কে বারে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। যুবরাজের দিকে তাকিয়ে বার ম্যানেজার চোখ টিপে বলে উঠল, দেশি নাকি বিদেশি? নিজের পকেট হাতড়ে কার্ড বের করে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারল যুবরাজ। এই যুবরাজ শাহিরকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি তার কি পছন্দ। চেহারা দেখেই মানুষ বুঝে গিয়েছে হোয়াট আই ওয়ান্ট। ম্যানেজার কাপা কাপা হাতে কার্ডটা তুলে ভয়ে সরি স্যার বলতে বলতে জায়গা ত্যাগ করলো। মদের উটকো গন্ধ আর মানুষের অশ্লীল বেলেল্লাপনা কাজে রায়ফের দম বন্ধ লাগলো। সুগন্ধি টিস্যু দিয়ে নিজের নাক চেপে ধরে কোনো মতে বমির উদ্রেক আয়ত্তে এনে যুবরাজের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে উঠল, তোর কাজ শেষ হলো আমাকে কল করিস। এখানে জঘন্য লাগছে আমার। পার্কিং এরিয়াতে আছে আমি। রায়েফ প্রস্থান করতে ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটা সুন্দরী মেয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে যুবরাজের পাশে এসে দাঁড়ালো। মুখে কুটিল হাসি ঝুলিয়ে নেশাক্ত চোখে নিজের বক্ষদেশ যুবরাজের পিঠে ঠেকিয়ে কানের কাছে ফিসফিস করে বলে উঠল। মেয়েটির বিশ্রী আবদার আর শরীর ছোঁয়ানোর ভঙ্গিমায় পায়ের রক্ত মাথায় উঠে গেল যুবরাজের। মদের গ্লাস ফেলে মেয়েটির কোকড়ানো চুলের মুঠি চেপে ধরতে মেয়েটি আর্তনাদ করে বলে উঠল, I like wild torture. এবার যেন নিজের জ্ঞান পুরোটাই হারিয়ে ফেলেছে যুবরাজ। মেয়েটির গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে হিসিস করে বলে উঠল, 2 টাকার মেয়ে হয়ে তোর নোংরা শরীর দিয়ে কোন সাহসে আমাকে ছুঁয়েছিস? মেয়েটি যুবরাজের চোখের দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠল। মুহূর্তে তার নেশা কেটে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো।
যে চক্ষুদয়ে কিছুক্ষণ আগেও নেশায় এলোমেলো দৃষ্টি হয়েছিল, সেই চোখ এখন আহত চিতার জ্বলন্ত দৃষ্টি মনে হচ্ছে। মেয়েটির কণ্ঠ রোধ হয়ে সমস্ত কথা তালগোল পাকিয়ে গেল। নিজের দুর্বল ছোট ছোট দুই হাত দ্বারা যুবরাজের থাবার মতো হাতটি গলা থেকে সরাতে বেশ বেগ পোহাতে হচ্ছে মেয়েটিকে। ধস্তাধস্তির এক পর্যায়ে সামান্য হাতের বাঁধন আলগা করতে সক্ষম হলো মেয়েটি। নিজের প্রাণ হাতে পেতেই গড়গড় করে বলে উঠল, আমি ভুল করে ফেলেছি স্যার। আম রিয়েলি সরি। আজকের মতো ছেড়ে দিন, আর কখনো আপনার সামনে আসবো না। মেয়েটির কাকুতি মিনতিতে যুবরাজের রাগ সপ্তম আকাশ ছিল। নিজের পুরো শক্তি দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলতেই কোনায় এক কাচের টেবিলের সাথে বাড়ি খেয়ে মেঝেতে ছিটকে লুটিয়ে পড়ল। রায়াফের ঠোঁট ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, টনটনে ব্যথায় মাথা ধরে আছে তার। আশেপাশে বার থেকে কয়েক গজ দূরেই একটা ফার্মেসি দেখতে পেল। দৌড়ে সেখানে ঢুকে অ্যান্টিসেপটিক আর অয়েনমেন্ট নিয়ে ফার্মেসি থেকে বেরোতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলো। রায়াফ মাথা নিচু করে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠল, আই এম সরি ম্যাডাম, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে না দেখে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছে। মেয়েটি রায়াফের এমন প্রশংসনীয় আচরণে মুগ্ধ হয়ে বিগলিত হয়ে যায়। আরে এত সরি বলার কি আছে? আমিও তাড়াহুড়োই আপনাকে দেখতে পাইনি, আর তাছাড়া আমি কিছু মনেও করিনি। মেয়েটি স্পষ্ট সুন্দর আওয়াজে মেয়েটির দিকে চোখ তুলে তাকালো রায়াফ। শ্যামবর্ণের ছিমছাম হালকা গরনের মেয়েটির মুখের মিষ্টি হাসি প্রথম ঝলকে রায়াফের চোখে মুগ্ধতা ছড়ালো। মেয়েটি আরো অনেক কিছুই বলে চলল, রায়াফ সেগুলো কানেও শুনল না। শেষে মেয়েটি বলে উঠল, আরে আপনার ঠোঁট দেখে অনেকটাই কেটে গিয়েছে, এখনই অয়েনমেন্ট না লাগালে ইনফেকশন হয়ে যাবে। মুহূর্তেই নিজের বিভৎস চেহারা মনে হতে লজ্জায় মাথা নুয়ে ফেলল রায়াফ। আমি আসছি। বলেই হন্তদন্ত করে গাড়ির দিকে হাঁটা দিল। মেয়েটিও পিছন পিছন এসে রায়াফকে ধরে ফেলল। চলুন আপনাকে ড্রেসিং করে ক্রিম লাগিয়ে দেই। মেয়েটির এমন বাচ্চা সুলভ আবদারে কেঁপে উঠল রায়াফ। একজন অপরিচিত মানুষকে আপনি অয়েনমেন্ট লাগিয়ে দিবেন? আমি একজন পাবলিক সার্ভার, আপনিও যেহেতু একজন পাবলিক, তাহলে সার্ভিস দিতে প্রবলেম কোথায়? মেয়েটির বাচ্চা বাচ্চা চেহারা আর মিষ্টি হাসি দুটোই চূড়ান্তভাবে মুগ্ধ করল রায়াফকে। মেয়েটি ক্ষত পরিষ্কার করে কটন বাটের সাহায্যে আলতো হাতে ঠোঁটের উপর অয়েনমেন্টের প্রলেপ লাগিয়ে দিল। মেয়েটির কাজ শেষ হতেই হাতছাড়া দিয়ে বলে উঠল, শেষ। মেয়েটির হাতছাড়ার শব্দে ধ্যান ভাঙল রায়াফের। সে কোনো ব্যথা বা জ্বলুনি কিচ্ছুটি টের পেল না। আর পাবেই বা কিভাবে? সমুদ্রের মতো স্বচ্ছ চোখে ডুব দিলে কি আর দুনিয়াবি কোনো হুঁশ থাকবার কথা? মেয়েটি নিজের হাত বাড়িয়ে বলে উঠল, ও বাই দ্য ওয়ে, আমি এমি রহমান। মেয়েটির নরম তুলতুলে ছোট হাতে আলতো হাত ছোয়ালো রায়াফ। রেদওয়ান রায়াফ। পরিচিত হয়ে ভালো লাগলো, আসছি। পকেট থেকে নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে দ্রুত পদে প্রস্থান নিল অ্যানি। নিজের বন্ধ অন্ধকার কক্ষে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রাজ্য। কিছুতেই তার অক্ষিপটে ঘুম ধরা দিচ্ছে না। সে আজ সুদর্শন ড্যাশিং একজন টাকাওয়ালা হ্যাঙ্কের সাথে দেখা করেছে। বাকি সব মেয়েদের মতো তার উচিত ডেট করা ছেলেটির চিন্তায় মশগুল থাকা, কিন্তু তার বেলায় হয়েছে অন্য ঘটনা। সে কিছুতেই যুবরাজের চেহারা মন থেকে মুছতে পারছে না। বেহা মন বারবার দ্বিতীয় দফায় তার সান্নিধ্য চাচ্ছে। তাই জন্যই তো শেহরামের সাথে দ্রুত কথা শেষ করে যুবরাজের টেবিলে ফিরে এসেছিল সে। কিন্তু অদ্ভুত বিষয়, গুছানো খাবার ঠিকই পড়েছিল টেবিলে, কিন্তু যুবরাজ ছিল না। চিন্তায় চিন্তায় রাজ্যর মাথা ফেটে যাবার উপক্রম। নিজের মাথা থেকে যুবরাজের চিন্তা ঝেড়ে ফেলতে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুমের লাইটস অন করে দিল। দ্রুত পোশাক পাল্টে একটা জিন্স আর টি শার্ট গায়ে জড়িয়ে একটা রিভলভার আর টর্চ হাতে নিয়ে নিজের ব্যালকনির পাইপ বেয়ে ঝাঁপিয়ে নেমে গেল। নিজেকে নিজেই বুঝালো, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই কাজে ডুবে থাকাই শ্রেয়। নিজের কলিগ অ্যানিকে ফোন বের করে মেসেজ পাঠালো। চিফ কমান্ডারের বাড়িতে ভূত দেখতে যাচ্ছি, জেগে থাকলে তোর আমন্ত্রণ রইল ভূতের বাড়িতে। ঘুটঘুটে অন্ধকার নিশুতি রাত। কিছুক্ষণ আগের আলো বিলিয়ে দেওয়া চাঁদটাকে কুটকুটে কালো মেঘ পুরো দমে গ্রাস করে ফেলেছে। মেঘের মন অন্ধকারে চাঁদটি তার চকচকে রূপালি আলো ছড়াতে ব্যর্থ হয়েছে। শহরের ল্যাম্পপোস্ট আর সোডিয়াম লাইটগুলো ব্যতীত নিভিতে শুরু করেছে শহর জুড়ে বসবাস করা মানুষের ঘর আলোকিত করার কৃত্রিম ফকফকে বাতিগুলো। রাস্তায় মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে আরো অনেক আগে। দূরে মাঝে মাঝে নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। চারিপাশ গা ছমছমে অনুভূতি দিচ্ছে। এমন ভয়ঙ্কর গা শিউরে ওঠা পরিবেশে হাতে একটা টর্চ আর রিভলভার নিয়ে দৌড়ে চলেছে রাজ্য। উদ্দেশ্য একটাই, যুবরাজের ভূত মাথা থেকে নামিয়ে বেনজির আশফির বাড়ির ভূতটাকে কবজা করা। কিন্তু বিপত্তি বাঁধল গুলশান সোসাইটি গেটের সামনে এসে। সে আগে কখনো কমান্ডারের বাড়িতে আসেনি, আসার প্রয়োজনও হয়নি। বেনজির আশফি তাকে ভূত ধরার দায়িত্ব দেয়নি, নিজ উদ্যোগে এখানে এসেছে সে। অফিস কলিগদের কাছে সে শুনেছিল কমান্ডারের বাসা নম্বর 236, আর বাসার ভেতর থেকে সবসময় বিদেশি কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়। কিন্তু
236 এর আগে পরে কি আছে তা সে জানে না। সোসাইটির লোহার গেটে হেলান দিয়ে কপালে রিভলভারের নল থেকে কিছুক্ষণ সে নিজে নিজে চিন্তা করলো। যতগুলো 236 নাম্বার বাসা আছে সবগুলোতে ঢু মারবো। যেটাতে দেখবো বিদেশি কুকুর বাঁধা আছে ওইটাই খারুস কমান্ডারের বাড়ি। নিজেকে নিজে শ্রেষ্ঠ বুদ্ধিমানের তকমা দিয়ে খুব দক্ষভাবে গেট টপকে ভিতরে প্রবেশ করলো। আশেপাশে চোখ বুলাতেই শ্লেষ হাসলো রাজ্য। একটা নাইট গার্ড এক্ষুনি এইভাবে ঝিমোচ্ছিস, বাকি রাত কি করবি? তাই তো বলি ভূত গুলশান সোসাইটিতে কিভাবে ঢুকলো নিষ্কর্মার দল। সময় ব্যয় না করে দ্রুত পদে হেঁটে খুঁজতে লাগলো 236 নাম্বার বাসা। হঠাৎই একটা বাসার নাম্বার প্লেট দেখে খুশিতে 32 পাটি দাঁত বেরিয়ে এলো তার, কিন্তু মুহূর্তে সেই দাঁত ফিনফিনে পাতলা চিকন ঠোঁটের আড়ালে ঢাকা পড়ে গেল। কারণ বাসার নাম্বার 236/A, তার মধ্যে গেটে দারোয়ান পাহারারত রয়েছে। সর্বকনিষ্ঠ অঙ্গুলি দিয়ে নিজের মাথা চুলকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রাজ্য। যত দূর জানি চিফ কমান্ডারের বাসার সামনে কোনো দারোয়ান নেই, আর বাসাটা নাকি খুবই নান্দনিক সৌন্দর্যে ভরপুর। এটা কোনোভাবেই বেনজির আশফির বাসা হতে পারে না। এটা তো অ্যাপার্টমেন্ট কম ফ্যাক্টরি বেশি মনে হচ্ছে। হঠাৎই বাসাটার দারোয়ান ভারী কি গলায় ডেকে উঠল। কেডা ওই এখানে? লোকটার কাছে এত জবাবদিহিতা করার সময় রাজ্যের হাতে নেই, তাই দ্রুত কেটে পড়ে অন্য এক গলিতে ঢুকে গেল সে। গলিটির চারিপাশে চোখ বুলাতে অপূর্ব এক ভালো লাগে ছেয়ে গেল তার মন। এই গলিটি অন্য সকল গলির থেকে আলাদা। এখানে একসাথে অনেকগুলো অ্যাপার্টমেন্টের জড়াজড়ি নেই, সেই সাথে প্রশস্ত চকচকে রাস্তা। পুরো এরিয়াটা ফাঁকা ফাঁকা, আর বাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর। মনোরম এই গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎই রাজ্যে চোখ যায় 15 তলা বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্টের নম্বর প্লেটের দিকে। সেখানে বড় বড় করে অ্যাক্রিলিক অ্যাম্বুশড অক্ষরে মিরর সাইন লেজার কাট অ্যাপার্টমেন্ট নাম্বার 236/B লেখাটি চকচকে দ্যুতি ছড়াচ্ছে। অ্যাপার্টমেন্টটির সামনে বিশাল এরিয়া জুড়ে বাহারি দেশি বিদেশি ফুলে সুন্দর একটা গার্ডেন শোভাবর্ধন করছে। না আছে পাহারাদার, না আছে কোনো কোলাহল। বাড়িটির নিচ থেকে উপর পর্যন্ত চোখ বুলাতেই 6 তলার দিকে নজর দিতেই ক্ষীণ আলো চোখে লাগলো, সাথে কুকুরের অল্প অল্প ঘেউ ঘেউ কানে এলো। রাজ্য নিজের বুকে নিজেই চাপড় মেরে বলল, সাব্বাস, তুমি ঠিক জায়গাতেই এসেছো। এবার তোমার পিন্ডি আমি চটকে ছাড়বো বেটা ভূত সাহেব। বিশালাকার অ্যাপার্টমেন্টটির গেট ভেতর থেকে তালা দেওয়া, ভেতরে কিভাবে উঠা যায় সেই চিন্তা করতেই সামনে পায়চারি করে আঙ্গুলের নখ কামড়ে ধরল রাজ্য। দ্বিতীয়বার অ্যাপার্টমেন্টে নজর বুলাতেই খোলা ব্যালকনি নজরে এলো। ব্যালকনিতে গ্রিল না থাকায় খুব যেন সুবিধা হলো তার। রিভলভারটি পকেটে ঢুকে স্টিলের পাইপ বেয়ে ধুপধাপ দোতলার বেলকনিতে উঠে গেল সে। প্রতিটা বেলকনির কোমর সমান রেলিংয়ে পা ফেলে অনায়াসে 7 তলা পর্যন্ত উঠে হাঁপিয়ে গেল সে। ধুর, অযথাই এই রাতের বেলা কেন মরতে এলাম এখানে? আর অ্যানি হারামজাতিটাও এলো না এখনো। কাল অফিসে গিয়ে চূড়ান্ত শিক্ষা দেবো শয়তানটাকে। হঠাৎই 7 তলার ফ্ল্যাট থেকে চিকন স্বরে কেউ বলে উঠল। কে ওখানে? মানুষের গলা শুনতে পেয়ে ভয়ে হুড়মুড় করে 8 তলার ওয়ালের ডিজাইনের বাড়তি অংশ ধরে ঝুলে বহু কষ্টে আলো জ্বলিত বেলকনিতে উঠতে সক্ষম হলো, কিন্তু অসাবধানতা বশত তার হাত ছিলে গেল অনেকখানি। ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে রিল্যাক্স করে রুমের ভিতর তল্লাশি চালানোর প্রস্তুতি নিল। ব্যালকনির সাইডের দরজা সম্পূর্ণ খোলা, এতে যেন বেশ সুবিধাই হলো তার। ধীর পায়ে দরজা খুলে ভেতরে ঢুকতে লাইট বন্ধ হয়ে গেল। যেই লাইট কিছুক্ষণ আগেও আলো ছড়াচ্ছিল সেটা নিমিষেই বন্ধ হতে রাজ্য ঘাবড়ে গিয়ে রিভলভার বের করে গুলি করার পজিশন নিল। কুকুরটার ঘেউ ঘেউ আওয়াজও শোনা যাচ্ছে না। যেহেতু স্যার ম্যাডাম কেউ বাসায় নেই, তাহলে লাইট কিনে নিবালো। আর হঠাৎই কুকুরটা এত শান্ত কিভাবে হয়ে গেল? মনে মনে হাজারখানেক ভাবনা ভেবে ভয়ে শিওরে উঠল রাজ্য। একা একা এখানে চলে আসা মোটেও উচিত হয়নি। যদি খারাপ কিছু হয় তখন আমার লাশের অস্তিত্ব থাকবে তো? যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকি তখন? যদি চিফ জিজ্ঞেস করে তার বাসায় আমি কি করছিলাম অত রাতে, তখন কি উত্তর দেব? হঠাৎই কারো পায়ের হাঁটার শব্দে ধ্যান ভেঙে চমকে উঠল রাজ্য। তার মানে এখানে কেউ আছে? ভয়ে বুকের ধুকপুকানি বেড়ে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। নিজের রিভলভারটি শব্দের দিকে তাক করেই আবছা ছায়ার মতো কিছু একটা সরে গেল। সেই ছায়া অনুসরণ করতে কেউ একজন পিছন থেকে গলা পেঁচিয়ে হাত মুড়িয়ে ধরে কবজা করে ফেলল রাজ্যকে। মস্তিষ্ক সজাগ হতেই ছিলে যাওয়া জায়গাটায় ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল রাজ্য। তবুও পেছনের ব্যক্তির মনে কোনো দরদের উদ্রেক হলো না। রাজ্যকে টেনে হিচড়ে একটা অন্ধকার কক্ষের ভেতর নিয়ে কিছু একটা দিয়ে হাত দুটো বেঁধে ছুঁড়ে মারল শক্ত টাইলসের মেঝেতে। ব্যথায় রাজ্যর বড় বড় পাপড়িযুক্ত বাঁকানো চোখ দুটো জলে থই থই করে উঠল। নির্জন অন্ধকার কক্ষটি মুহূর্তে গমগমে গর্জনে উত্তাল হয়ে উঠল। কে তুই? লোকটার ভরাট কণ্ঠের ধমকে কেঁপে উঠল রাজ্য। জবাব দেবার আগেই অন্ধকার কক্ষটি আলোতে পরিপূর্ণ হলো।
পিচমোড়া করে হাত বাঁধার কারণে হাঁটুতে সর্বশক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে। তার আগে ঝড়ের গতিতে লোকটা এসে গলা চেপে রাজ্যের ঝুঁকে যাওয়া মুখ উঁচু করে ধরল। রাজ্য চোখ তুলে সামনে দাঁড়ানো হিংস্র যুবককে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। মন থেকে ভয় কেটে গেল ঠিকই, কিন্তু হাতের ব্যথায় চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে যুবকটির হাতে থাবায় গিয়ে জমা হলো। রাজ্যর কান্নারত মুখশ্রী যুবকটির মনে কঠিন পীড়া সৃষ্টি করলো। টাইফুনের উত্তাল ঝাপটার বাতাসের বেগ যেমন সবকিছু লণ্ডভণ্ড করে দুমড়ে মুচড়ে ফেলে, যুবকের হৃদয়ও ঠিক সেভাবে দুমড়ে মুচড়ে বিষিয়ে উঠল। ঝট করে রাজ্যের গলা থেকে হাত সরিয়ে নিজের বুকের সাথে সর্বশক্তি দিয়ে চেপে ধরে আহত কণ্ঠে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।